My dear learners of ACC Batch 2024, thank you so much on behalf of my RGS Oxford English YouTube channel. And thank you so much as you are watching my videos one after another. Actually, within a short time, we are going to finish our English syllabus. Now, let's go to our main point. Today, I will discuss preposition. Preposition, use of preposition. Use of preposition, suitable preposition or appropriate preposition. But we should know the preposition. What are the preposition and how many kinds of preposition we have in our English grammar and we use in the exam. But actually, we almost all the students, all of us, we can't understand what are the preposition, but which words are the preposition. And today I will discuss it easily. Okay, let's come to our main point. You see here, preposition, use of suitable or appropriate preposition. তো পরীক্ষার প্রশ্নপত্রে আমাদের কিন্তু সিম্পল প্রিপোজিশনগুলো দু একটা থাকবে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অথবা সুটেবল প্রিপোজিশনগুলো ব্যবহৃত হবে, ফিক্সড প্রিপোজিশন যেগুলো সেগুলো ব্যবহৃত হবে। তো এটা আমরা জানি যে আসলে বেশিরভাগ ক্ষেত্রেই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যেগুলো সেগুলো কিন্তু ব্যবহৃত হয়। অ্যাপ্রোপ্রিয়েট বলতে সুটেবল মানে উপযুক্ত, অর্থাৎ কোনো ওয়ার্ডের সাথে একটা প্রিপোজিশন সেটিং থাকবে এবং সেটাই বসবে, এটা ছাড়া অন্য কিছু বসবে না। যেমন ডিপেন্ডেন্ট, ডিপেন্ড অন, তো ডিপেন্ড যেখানে থাকবে অন সেখানেই বসাতে হবে। ডিপেন্ডের পরে আর ইন বা অফ বা এগুলো কিছু বসানো যাবে না। এই জাতীয় প্রিপোজিশনগুলো কিন্তু আমাদের প্রশ্নপত্রে বেশি ব্যবহৃত হবে। আর দু একটা সিম্পল প্রিপোজিশন আমরা ব্যবহার করব বা ব্যবহৃত হবে। তো আজকে আমরা এই বিষয়ে আরও বিস্তারিত আলোচনা করব। তো আসুন আমরা আমাদের আসল কাজে আসি। এখানে আরেকটা বিষয় আমাদের জানা দরকার যে এ আর ও, এ আর ও, আমরা বলি এ আর ও, কিন্তু আসলে উচ্চারণ কি হওয়া উচিত? এ আর ও হওয়া উচিত? আসলে এ উচ্চারণ কোথাও নাই, কোনো ডিকশনারিতে নেই। তাহলে আমাদের কি উচ্চারণ করা উচিত? ওটা আ অথবা কে, এই, আ অথবা এই। তাহলে এখানে আমরা এটা কি উচ্চারণ করবো? এখানে এই বা আ, আর এটা ও। আসলে আমরা ও উচ্চারণ করি, ও নয়, এটা কি ও, লাইক দিস। আমরা নেক্সট টাইম এটা বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তাহলে এখানে আ আর এই আর ও প্রিপোজিশন এক্সক্লামেশন সাইন দেওয়া আছে, অর্থাৎ এই দুটি অক্ষর প্রিপোজিশন হিসেবে ব্যবহৃত হয়, এটা আমরা হয়তো অনেকেই জানি না। তো আজকে আমরা এটা ক্লিয়ার করব। সেই সাথে আমরা কি বাকি সব যে প্রিপোজিশন কত প্রকার সেটাও আমরা একটু হলেও আলোচনা করে সেটা জানতে পারবো। তো দেখি কিভাবে এখানে এ বা আ বা ও এখানে প্রিপোজিশন হিসেবে কাজ করে। এখানে আমরা দেখতে পাচ্ছি এটা হলো কোশ্চেন নাম্বার, এখানে রুল নাম্বার আমরা আসছি এখানে 6, একবারে আমরা রুল নাম্বার 6-এ আসবো। তো 6-এ আসলে কেমন হয়, আমরা 1 থেকে শুরু করা আমাদের উচিত। তাহলে আমরা 1 থেকে যদি শুরু করি তাহলে এখানে দেখি যে সিম্পল প্রিপোজিশন, ডাবল প্রিপোজিশন, কম্পাউন্ড প্রিপোজিশন, ফ্রেজ প্রিপোজিশন, আর পার্টিসিপাল প্রিপোজিশন আর ডিসগাইজ প্রিপোজিশন, এই 6 প্রকার প্রিপোজিশন আমরা কী করি? ব্যবহার করি। তো 6 প্রকার প্রিপোজিশন আমরা ব্যবহার করি, কিন্তু আমরা জানি না আসলে 6 প্রকার প্রিপোজিশন আছে এবং সেগুলো কি কি। আমরা এমনিতে হয়তো জানি যে ইন, অন, অফ, বাই, ফর, এগুলো প্রিপোজিশন। বাট কোনটা কোন প্রিপোজিশন আমাদের কিন্তু সেটা জানা দরকার। আমরা কিন্তু সেটা যদি না জানি তাহলে কি করতে পারবো না, সঠিকভাবে বুঝতে পারবো না, এবং আমরা যে শূন্যস্থান পূরণ করবো সেটাও ভালো মতো বুঝতে পারবো না। তো সিম্পল প্রিপোজিশন হলো এখানে আমরা দিয়েছি বাই, ফর, ইন, টু, অন, উইথ, ফ্রম। মানে সিম্পল বলতে যে দুই একটা অক্ষর মিলেই যে প্রিপোজিশনটা ব্যবহৃত মানে তৈরি হয়, সেটাই হলো সিম্পল প্রিপোজিশন। আমরা দেখতে পাচ্ছি ইন, ইন আছে, ফর আছে, বাই আছে, টু আছে, অন আছে। তো এগুলো আমরা সবাই জানি। তো এটাকেই বলা হয় সিম্পল প্রিপোজিশন, এটাকে বলা হয় সিম্পল প্রিপোজিশন। নাম্বার 2 হলো ডাবল প্রিপোজিশন। এখানে ডাবল বলতে আমরা ভালো করে সবাই জানি যে কি, একটি নয়, তিনটিও নয়, কয়টি? দুইটি। তাহলে দুইটি, কয়টি? দুইটি।
তাহলে ডাবল বলতে আমরা দুইটি বুঝবো, দুইটি বলতে তার মানে দুইটি প্রিপোজিশন সেখানে অ্যাড হলেই, হ্যাঁ, তাহলে সে যুক্ত হয়ে কি হবে, সেটা ডাবল প্রিপোজিশন হিসেবে ব্যবহৃত হবে। তো ডাবল প্রিপোজিশন এখানে দেখা যাচ্ছে আমাদের ইনটু, উইদিন, উইদাউট, আউট অফ, আরও আছে অনেক। তো এখানে মানে আমরা সংক্ষেপে যদি আলোচনা করতে যাই তাহলে ইন একটা সিম্পল প্রিপোজিশন, টু একটা সিম্পল প্রিপোজিশন, হ্যাঁ, এখানে উইথ একটা সিম্পল প্রিপোজিশন, ইন একটা সিম্পল প্রিপোজিশন। তারপর দেখা যাচ্ছে যে এখানেও উইথ একটা সিম্পল প্রিপোজিশন, আউট একটা সিম্পল প্রিপোজিশন, আর আউট আলাদা, অফ আলাদা। তাহলে এই যে দুইটি করে সিম্পল প্রিপোজিশন একখানে যুক্ত হয়ে সেটা একটাই প্রিপোজিশন হিসেবে ব্যবহৃত হবে, এবং সেটা হলো আমাদের কি ডাবল প্রিপোজিশন। এখানে আরেকটা বিষয় লক্ষণীয় যে আমরা এখানে কি বলি, উইদিন কি বলি, উইথ ইন বলি, এখানে উইদাউট বলি। তাহলে আসলে মূলত এখানে উচ্চারণ কি হবে, উইথিন, উচ্চারণ কি হবে, উইথিন, আর এখানে হবে কি উইদাউট। তার মানে আমরা উইদাউট বলবো না, উইদাউট এইভাবে বলবো না, উইথিন বলবো না, উইথিন কি উইথিন। তাহলে উইদিন আর এখানে কি উইদাউট। আচ্ছা, তাহলে এই হলো আমাদের ডাবল প্রিপোজিশন। নেক্সট কম্পাউন্ড প্রিপোজিশন আমাদের কি বোঝাচ্ছে, কম্পাউন্ড প্রিপোজিশন বলতে বোঝাচ্ছে যে এখানে সমষ্টিগত, অর্থাৎ বেশ দুইটা বা তিনটে অথবা চারটা প্রিপোজিশন একত্রিত হয়ে, হ্যাঁ, সেটা কি হয়, একটা কম্পাউন্ড প্রিপোজিশন হিসেবে ব্যবহৃত হয়। যেমন আমরা দেখতে পাচ্ছি এখানে অন প্লাস বাই প্লাস আউট, দুইটা মিলে অ্যাবাউট, বাই প্লাস ফোর, হ্যাঁ, ইকুয়াল টু কী হবে, বিফোর, বাই প্লাস লো, এটা কী হচ্ছে, বিলো, অন প্লাস লং, এটা কী হচ্ছে, অ্যালং। তাহলে আমরা প্রিপোজিশনগুলো জানি যে অ্যাবাউট, বিফোর, বিলো, অ্যালং। তাহলে এই প্রিপোজিশনগুলো আমরা জানি। তো এগুলো কীভাবে যুক্ত হয় বা কীভাবে গঠিত হয় আমরা সেটা এখানে বুঝতে পারলাম যে অন, বাই, আউট তিনটে মিলে কি হলো, অ্যাবাউট, বাই প্লাস ফোর এটা মিলে হলো বিফোর, আর বাই প্লাস লো মিলে হলো বিলো, আর অন প্লাস লং মিলে হলো কি, অ্যালং। লাইক দিস আমরা এই প্রিপোজিশনগুলো জানি। নাম্বার 4, ফ্রেজ প্রিপোজিশন। আমাদের জানতে হবে যে আসলে ফ্রেজ প্রিপোজিশন হিসেবেও কিন্তু অনেক প্রিপোজিশন ব্যবহৃত হয়। তো সেটা অনেক সময় আমরা বুঝতে পারি না, সেটা জানতেও পারি না। অনেক সময় আমরা ফ্রেজ হিসেবে ব্যবহার করি। তো কোনো প্রশ্নপত্রে ফ্রেজ প্রিপোজিশন ব্যবহার হতে পারে। তো দেখেন, আমরা দেখি যে প্রিপোজিশনগুলো কী কী, আ লট অফ, ইন ফ্রন্ট অফ, বাই ডিন্ট অফ, ইনস্টেড অফ। আমরা জানি এগুলো, আমি এগুলো জানি, আপনারা সবাই জানেন যে কি। তাহলে আ লট অফ, ইন ফ্রন্ট অফ, বাই ডিন্ট অফ, ইনস্টেড অফ, এগুলো হলো ফ্রেজ প্রিপোজিশন। ফ্রেজ মানে কি, ফ্রেজ মানে গুচ্ছ, মানে শব্দগুচ্ছ। তাহলে আ লট অফ, ইন ফ্রন্ট অফ, বাই ডিন্ট অফ, আর ইনস্টেড অফ, এগুলো হলো ফ্রেজ প্রিপোজিশন। নেক্সট পার্টিসিপল প্রিপোজিশন। তাহলে আমরা আবার পার্টিসিপল প্রিপোজিশন সম্পর্কেও আমরা জানতে পাচ্ছি। পার্টিসিপল প্রিপোজিশনগুলো কী কী, পার্টিসিপল আমরা জানি, আমরা ইতিমধ্যে কম্পারেটিং সেন্টেন্স করেছি, তারপরে কানেক্টর করেছি, তারপরে আমরা আফটার অল যেটাকে বলা হবে যে ইউজ অফ রাইট ফর্ম অফ ভার্ব করেছি। তো এগুলোতেও কিন্তু আমরা কী করেছিলাম, পার্টিসিপল ব্যবহার করেছিলাম। সেগুলো প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করেছিলাম, পাস্ট পার্টিসিপল ব্যবহারও করেছিলাম, পারফেক্ট পার্টিসিপল ব্যবহারও করেছিলাম। তো এখানে দেখতে পাচ্ছি আমরা যে আসলে পার্টিসিপল প্রিপোজিশন হিসেবে ব্যবহৃত হচ্ছে, হ্যাঁ, বিভিন্ন প্রশ্নপত্রে। যেমন কি আছে এখানে, আমরা দেখতে পাচ্ছি যে কনসিডারিং, ওয়িং, ওয়াকিং, ডিউরিং, অ্যাকর্ডিং, এগুলোও কিন্তু প্রিপোজিশন। কোনো পরীক্ষার প্রশ্নপত্রে দেখা যাচ্ছে যে গ্যাপ দেওয়া আছে, শূন্যস্থান দেওয়া আছে, কিন্তু আমরা যে সিম্পল প্রিপোজিশনগুলো জানি, হ্যাঁ, অথবা দেখা গেল যে আমরা প্রিপোজিশনগুলো যেগুলো জানি, হ্যাঁ, অথবা দেখা যাচ্ছে ডাবল যে প্রিপোজিশনগুলো আছে সেগুলো আমরা জানি, কিন্তু ওই বাক্যে ওইগুলো প্রিপোজিশন ব্যবহার করে দেখা যাচ্ছে যে কি বাক্যের অর্থ মিলছে না, এবং কি হচ্ছে না, মানে সঠিক একটা অর্থ আমরা প্রকাশ করতে পারছি না। তখন আমাদের কি করতে হবে, তখন তো আমাদের কি সমস্যা, মানে অর্থাৎ আমরা বুঝতে পারছি না কি করব। তাহলে আমাদের খেয়াল রাখতে হবে যে আমাদের কি পার্টিসিপল প্রিপোজিশনও আমাদের আছে। তো পার্টিসিপল প্রিপোজিশনগুলো কী কী, অবশ্যই আইএনজি যুক্ত আছে। তা আইএনজি যুক্ত থাকলে আমাদের কি হয়, যে আমরা জানি যে আইএনজি যুক্ত হলে সেটা ভার্ব হয়ে যায়, মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস যে এরকমের, হ্যাঁ। আর আইএনজি যুক্ত সাধারণত কি ভার্বের সাথেই হয়। তো যদি হয় তাহলে আমরা বুঝি যে এটা একটা ভার্ব বা একটা প্রেজেন্ট পার্টিসিপল। কিন্তু
আমি এখানে বলতে চাচ্ছি যে আসলে প্রেজেন্ট পার্টিসিপেলটাও কী হয়, হ্যাঁ, একটা প্রিপোজিশন হিসেবে ব্যবহৃত হতে পারে। তো যদি কীভাবে হয় সেটা আমরা বাক্যের অর্থ, যখন অর্থ আম, মিলছে না মিলছে না তখন আমাদের দেখতে হয় যে আমাদের কি সেখানে কী ব্যবহার করতে হয়, প্রেজেন্ট পার্টিসিপেলও ব্যবহার করতে হয়। যেমন ওয়াকিং, ডিউরিং, ডিউরিং, অ্যাকর্ডিং, অ্যাকর্ডিং টু, অ্যাকর্ডিং টু, অ্যাকর্ডিং টু যেমন আমরা বলি যে কার্ড ইউর কোড অ্যাকর্ডিং টু ইউর ক্লোথ। তাহলে এই যে কার্ড ইউর কোড অ্যাকর্ডিং টু ইউর ক্লোথ, অ্যাকর্ডিং টু এখানে কি, অ্যাকর্ডিং টু একই হলো এখানে প্রিপোজিশন। আমরা যদি সিম্পল কোনো প্রিপোজিশন ব্যবহার করি সেখানে সেখানে কোনো অর্থ প্রকাশ হবে না। তারপর দেখা যাচ্ছে এখানে ওয়িং বা কনসিডারিং হতে পারে, কনসিডারিং দ্য ফ্যাক্ট, হ্যাঁ, কনসিডারিং দ্য ফ্যাক্ট, আই 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 কি আই ফরগট, হ্যাঁ, আই ফরগট ইউ বা আই ফারগেট ইউ, লাইক দিস। তো তাহলে কনসিডারিং এখানে প্রিপোজিশন হিসেবে কাজ করলো। প্রেজেন্ট পার্টিসিপল বাট সেটা কি, অবশ্যই একটা প্রিপোজিশন, এবং সেটা কি প্রেজেন্ট, প্রেজেন্ট, হ্যাঁ, অথবা মানে পার্টিসিপল কি প্রিপোজিশন হিসেবে সেটা ব্যবহৃত হলো। আচ্ছা, তারপর ওয়াকিং, ওয়াকিংটাও সেম কেস। তাহলে আমরা আজকে এটা ভালো করে জানতে পারলাম যে আসলে পার্টিসিপলও কী হয়, একটা প্রিপোজিশন হিসেবে ব্যবহৃত হয়। কিন্তু আমরা জানি যে সিম্পল প্রিপোজিশনগুলো ইন, অন, অফ, ফর, বাই, হ্যাঁ, এগুলো জানি, কিন্তু আমরা এটা হয়তো জানি না যে আসলে প্রেসটাও কি কী হয়, একটা আপনার প্রিপোজিশন হিসেবে ব্যবহৃত হয়, অথবা এই পার্টিসিপেলটাও কী হয়, একটা কি প্রিপোজিশন হিসেবে ব্যবহৃত হয়। তো এটা খেয়াল রাখতে হবে। আমরা যদি এটা ভালো করে পড়ি তাহলে জানতে পারবো যে আসলে পরীক্ষার প্রশ্নপত্রে এরকম সমস্যা হলে যে তাহলে আমাদের বুঝতে হবে যে আমাদের কি ফ্রেজ বা পার্টিসিপল কী হয় প্রিপোজিশন হিসেবে ব্যবহৃত হতে পারে, সেটা আমরা অ্যাড করলে অর্থ কী হচ্ছে বা আমরা সেটা পূরণ করতে পারছি কি না। তো চেষ্টা করতে হবে ওইভাবে। নেক্সট হলো 6 নাম্বারে যেটা আমরা আলোচনা করছিলাম, এই আর ও। এই আর ও নাকি প্রিপোজিশন, and actually it is thoughtable, it is হ্যাঁ, it is mysterious something. তো আসলে আমরা যদি এটা আলোচনা করি বা এটা আমরা সেন্টেন্স অনুযায়ী বুঝতে চাই তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে এটা প্রুফড হবে, এটা প্রমাণিত হবে যে আসলে এই আর ও আসলে প্রিপোজিশন। কিন্তু আমরা এ আর ও কখনো জানি না যে এটা আমাদের প্রিপোজিশন হিসেবে ব্যবহৃত হয় কোনো বাক্যে। তো আমরা দেখি সেটা কীভাবে ব্যবহৃত হচ্ছে। আমরা এখানে দেখতে পাচ্ছি ডিসগাইজ প্রিপোজিশন, আর এটাকে বলা হচ্ছে কি ডিসগাইজ, ছদ্মবেশী। হ্যাঁ, ডিসগাইজ মানে ছদ্মবেশী, ছদ্মবেশী প্রিপোজিশন। সরাসরি সেটা নয়, সেটা ছদ্মবেশী, তার মানে সেটা হিডেন আছে, লুকায়িত আছে। তো আমরা দেখি সেটা কিভাবে প্রকাশ করতে পারি। এখানে আমরা দেখতে পাচ্ছি অন, অ্যাট, অফ, পার। অ্যাট, অন, অফ, পার এর পরিবর্তে এই বা ও বসে, এই বা ও বসে। তাহলে আমরা দেখি বাক্যটা, ইট ইজ 6, ইট ইজ 6 o'clock, ইট ইজ 6 o'clock, হি ওয়েন্ট আ হান্টিং, হি কামস হিয়ার থ্রাইস আ উইক, থ্রাইস আ উইক। আসলে এটা কি হওয়া উচিত ছিল, এটা অফ হওয়া উচিত ছিল। ইট ইজ 6 o'clock, কারণ এটা তো প্রিপোজিশনের ব্যবহার। তাহলে এই অ্যাপোস্ট্রফি ওটা আমরা দেখতে পাচ্ছি, এটা কিন্তু কি আমরা মানে সাধারণভাবে যদি বুঝি তাহলে এটা তো একটা কি একটা একটা অক্ষর, হ্যাঁ, একটা অক্ষর। তাহলে এটা কিভাবে প্রিপোজিশন হয়? আমরা তো প্রিপোজিশন জানি ইন, অন, অফ, বাই, উইথ, লাইক দিস, এইরকমগুলো। তাহলে এখানে কিভাবে হয়? আসলে আমরা যদি বলি যে ইট ইজ 6 ড্যাশ ক্লক, ও ও ক্লক মানে ওটাকে আমরা মাইনাস করলাম, ওটাকে বাদ দিলাম, ওটাকে আমরা কি করলাম, ওটাকে আমরা বাদ দিলাম। যদি বাদ দেই তাহলে আপনাকে যদি বলা হয় যে আপনি এটা এখানে প্রিপোজিশন ব্যবহার করেন, হ্যাঁ, তা প্রিপোজিশন আপনি কী ব্যবহার করবেন? ইট ইজ ড্যাশ ক্লক, তাহলে আপনি কী ব্যবহার করবেন? এখানে কোনো আসলে কোনো প্রিপোজিশন দিয়ে কি হচ্ছে না, আমরা যেগুলো প্রিপোজিশন জানি সেগুলো দিয়ে কি হচ্ছে না, অর্থ সঠিক প্রকাশ করছে না। তাহলে আমরা এখানে কি ব্যবহার করব? এখানে যদি বাক্যটা আমরা ব্যবহার করি, আসলে এখানে কী দেওয়া আছে, হ্যাঁ, ও অ্যাপোস্ট্রফি, ও অ্যাপোস্ট্রফি। তাহলে ও অ্যাপোস্ট্রফি যদি হয় তাহলে এটা বাক্যটা মিলে। তাহলে ইট ইজ 6 o'clock, আসলে এখানে ও অ্যাপোস্ট্রফি মিনিং হচ্ছে অফ, তার মানে এখানে অফ হিসেবে সেটা ব্যবহৃত হয়েছে। নেক্সট বাক্যে আমরা দেখতে পাচ্ছি হি ওয়েন্ট আ হান্টিং। আসলে এখানে হি ওয়েন্ট আ হান্টিং, এখানে যদি এ না থাকে আর আপনাকে যদি বলা হয় যে আপনি এটা একটা প্রিপোজিশন ব্যবহার করেন, তাহলে আপনি এখানে কিন্তু সমস্যায় পড়ে যাবেন। হি ওয়েন্ট কি হতে পারে? হি ওয়েন্ট অ্যাড হান্টিং হবে না।
তাহলে এখানে কি হয়, আ হান্টিং। তাহলে আ হান্টিং যদি হয় বা এই হান্টিং যদি হয়, তাহলে এটা কি আসলে অনের কাজ করছে, এটা এখানে অনের কাজ করছে, কারণ অনের পরে ভার্বটা আইএনজি যোগ হয় আর সেটা প্রিপোজিশন হিসেবে ব্যবহৃত হয়। তাহলে আমরা অনের পরিবর্তে এখানে এই দেখতে পাচ্ছি, অনের পরিবর্তে আমরা এখানে এই দেখতে পাচ্ছি। আবার অনুরূপভাবে দেখা যাচ্ছে হি কামস হিয়ার থ্রাইস আ উইক, থ্রাইস আ উইক। তাহলে এখানে পার কথাটা, পার উইক, প্রতি সপ্তাহে। এখানে এক সপ্তাহে বলা হচ্ছে না, এখানে প্রতি সপ্তাহে। বাংলাটা অর্থ কি, বাংলা অর্থ কী হচ্ছে যে সে এখানে 3 বার আসে সপ্তাহে, তার মানে সপ্তাহে সে 3 বার আসে, তার মানে এক সপ্তাহে সে 3 বার আসে, তার মানে প্রতি সপ্তাহে সে কি 3 বার আসে। কিন্তু এখানে বলা হলো না যে আপনি এক সপ্তাহে 3 বার আসে আপনি এখানে আর্টিকেল ব্যবহার করেন, এ অ্যান দিয়ে এরকম কিছু ব্যবহার করেন। আপনাকে বলা হলো যে আপনি এখানে প্রিপোজিশন ব্যবহার করেন। তাহলে আমরা যদি প্রিপোজিশন ব্যবহার করি তাহলে এখানে কিন্তু কি হয়, এখানে এখানে কি হয়, এখানে আমরা কি দেখতে পারি, এখানে পার আমরা ব্যবহার করতে পারি, কিন্তু পার না হয় কি হবে, ব্যবহৃত হবে এ ব্যবহৃত হবে। তো যাই হোক, এই ছিল আমাদের এখানকার এই ডিসগাইজ প্রিপোজিশন ব্যবহার। তাহলে এই আর ও এই দুটা অবশ্যই প্রিপোজিশন, সেটা এই বাক্যগুলো দ্বারাই কী হয়, প্রমাণিত হয়। তো আমরা নেক্সট কাজে আসি। সেটা হলো যে আমাদের পরীক্ষায় প্রশ্নপত্রে আমাদের এগুলো সব মানে 1 থেকে 6 এই ছয় প্রকার প্রিপোজিশন আমাদের কি রাখতে হবে, খেয়াল রাখতে হবে। এবং আসলে কোন জায়গায় কোন ধরনের প্রিপোজিশন ব্যবহৃত হবে সেটা আমাদের জানা দরকার। সেটা আমরা কি এখান থেকেই ভালো করে বুঝতে পারবো। তাহলে আর পরীক্ষার প্রশ্নপত্রে আমাদের কিন্তু একটু আগেই বলেছিলাম যে আমাদের কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অথবা সুটেবল প্রিপোজিশন কী হয়, ব্যবহৃত হয়, এবং এটাই বেশিরভাগ থাকে। বেশিরভাগ শূন্যস্থানগুলো আমাদের কি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ব্যবহার করতে হয়, এটা আমাদের জানতে হবে। তো আমাদের বইয়ে কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অনেক দেওয়া আছে, বিভিন্ন অক্ষর, মানে সবগুলো অক্ষর মিলে দেওয়া আছে। এ দিয়ে আছে, বি দিয়ে আছে, সি দিয়ে, সবগুলো এগুলো দিয়ে আছে, সবগুলো অক্ষর দিয়ে আছে। তাহলে আমাদের কী করতে হবে, এই সব অক্ষর সম্পর্কিত অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো আমাদের ভালো করে জানতে হবে। তাহলে জানলেই আমরা কী করতে পারবো, এই পরীক্ষা প্রশ্নপত্রে আমরা কি সেটি সহজভাবে ব্যবহার করতে পারবো। তো আমরা ছোট একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ব্যবহৃত হবে এইরকম একটা কোশ্চেন আমরা এখানে বোর্ডে দেখতে পাচ্ছি। এটা আমরা এখন সলিউশন করব, কীভাবে সেটা সলিউশন হচ্ছে এবং কোন কোন প্রিপোজিশনগুলো ব্যবহৃত হচ্ছে সেটা আমরা এখানে দেখতে পাবো, বুঝতে পাবো। তো লেটস কাম টু আওয়ার মেইন পয়েন্ট। এখানে কোশ্চেন দেওয়া আছে, ড্রাগ এডিকশন হ্যাজ বিকাম আ সিরিয়াস কি প্রবলেম, এ নাম্বার ড্যাশ মডার্ন সোসাইটি। তাহলে ড্রাগ এডিকশন হ্যাজ বিকাম আ সিরিয়াস প্রবলেম। ড্রাগ এডিকশন কি আমাদের কি হয়েছে, একটা মারাত্মক সমস্যা, একটা বড় সমস্যা, একটা মারাত্মক সমস্যা কি আমাদের কি বলছে, ড্যাশ মডার্ন সোসাইটি, এই আধুনিক সমাজে কি আধুনিক সমাজে। তো সেই হিসেবে আধুনিক সমাজে বলতে বোঝাচ্ছে এখানে কি হয়, সেই হিসেবে ইন হয়, সেখানে কি হয়, ইন হয়, সিম্পল প্রিপোজিশন একটা ইন হয়। তাহলে ড্রাগ এডিকশন হ্যাজ বিকাম আ সিরিয়াস প্রবলেম ইন মডার্ন সোসাইটি। অনেকে ভাববে যে অফ মডার্ন সোসাইটি, কিন্তু না, এখানে বাংলা অর্থ হচ্ছে যে আধুনিক যুগে। তার আধুনিক যুগের নয়, আধুনিক যুগের হলে আধুনিক যুগ কী হয়ে যায়, ফিনিশড হয়ে যায় বোঝাচ্ছে এরকম। তাহলে আধুনিক যুগে বোঝাচ্ছে, আধুনিক যুগে বলতে এখানে ওই যুগের মধ্যে বোঝাচ্ছে। এই জন্য আমরা সিম্পল প্রিপোজিশন কী ব্যবহার করবো, ইন ব্যবহার করব। অনেকে কনফিউজড হবে যে না এখানে অফ ব্যবহৃত হবে। অফ ব্যবহৃত হলে বাংলা অর্থটা কিন্তু এরকম দাঁড়ায় যে আধুনিক যুগের, তার মানে আধুনিক যুগটা কি শেষ হয়ে গেছে এরকম বোঝায়। তো এখনও আমাদের আধুনিক চলছে বিধায় আমাদের এখানে ইন আধুনিক যুগে। তাহলে এই আধুনিক যুগে এই আমাদের ড্রাগ এডিকশনটা, মাদক দ্রব্য, তো এটা কি হচ্ছে, এটা একটা বড় রকমের একটা সমস্যা হিসেবে কি দাঁড়িয়েছে। তো নেক্সট আমরা দেখতে পাচ্ছি দেয়ার কি দেওয়া আছে, মেনি ইয়াং মেন অ্যান্ড ইয়াং মেন, আচ্ছা, মেনি ইয়াং মেন অ্যান্ড মেন অ্যান্ড মেন অ্যান্ড মেন অ্যান্ড উইমেন মেন অ্যান্ড উইমেন আর ফলিং ভিকটিমস। এখানে যে ভিকটিমসটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। ভিকটিমস বলতে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বোঝায়। তাহলে ভিকটিমের পরে টু বসে, শিকার, ভিকটিমের পরে টু বসে। তাহলে এই জন্য আমরা কী দেবো এখানে, ভিকটিমস, এখানে টু দেবো, ভিকটিমস কী দেবো, টু দেবো, ভিকটিমস টু দেবো। আর এখানে আমরা কি দেবো, এখানে ইন দেবো, তাহলে ভিকটিমস ইন দেওয়া যাবে না, ভিকটিমস কি দেওয়া যাবে, টু দেওয়া যাবে। আর এখানে কি দেবো আমরা, মডার্ন সোসাইটি। তাহলে এখানে কি দেখতে পাচ্ছি আমরা, এ নাম্বারে আমরা কি দেবো, এখানে ইন দেবো।
তাহলে এখানে এ নাম্বারে ইন হচ্ছে আর বি নাম্বারে হচ্ছে টু টুটা হচ্ছে ভিকটিমস টু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। এটা কিন্তু আমাদের এমনি বানানো বা ভিকটিমস অফ, ভিকটিমস উইথ এরকম ব্যবহার করা যাবে না। তাহলে যা আছে ফিক্সড এখানে সুটেবল অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন সেটা আমাদের ব্যবহার করতে হবে। এটা আমাদের বইয়ে ফিক্সড করে দেওয়াই আছে। বলছিলাম একটু আগে যে ডিপেন্ডের পরে অন বসে, আসলে কখনো ইন বসে না, অফও বসে না, বাইও বসে না, উইথও বসে না, অনটাই বসে। ডিপেন্ড যেখানে অন সেখানে। তদ্রূপ এখানে আমরা ভিকটিম দেখতে পাচ্ছি, ভিকটিম যেখানে টু সেখানে। এনিওয়ে দেয়ার আর মেনি রিজনস, অনেক কারণ আছে। হ্যাঁ, ড্রাগ অ্যাডিকশন তাহলে দেয়ার আর মেনি রিজনস, অনেক কারণ আছে। কিসের জন্য? এই ড্রাগ অ্যাডিকশনের জন্য। আসলে কারণ বোঝাচ্ছে, এই জন্য আমরা কিন্তু ফর কথাটা ব্যবহার করব। অনেকে বলবে যে না ড্রাগ অ্যাডিকশন, হ্যাঁ অফ ড্রাগ অ্যাডিকশনের, সেটা নয়, আসলে ড্রাগ অ্যাডিকশনের জন্য কি হচ্ছে, অনেক কারণ আছে। তাছাড়া রিজনস কথাটা এখানে উল্লেখ আছে, এদিক থেকে আমরা ফর কথাটাই ব্যবহৃত করব। আচ্ছা, ড্রাগস আর এক্সপেন্সিভ, এখানে বলছে ড্রাগস আর এক্সপেন্সিভ, এই মাদক দ্রব্যগুলো কি, এগুলো হলো ব্যয়বহুল। সো তাই টু ম্যানেজ মানি অ্যান্ড কি, টু ম্যানেজ মানে কি, টাকা সংগ্রহ করতে, ইনফিনিটিভ। আচ্ছা, টাকা সংগ্রহ করতে দ্য অ্যাডিক্টস অফেন গো, যারা অ্যাডিক্ট হয়ে যায়, যারা আসক্ত হয়ে যায়, তারা প্রায় কি করে, এখানে আসলে গো কি হবে, গো অ্যাবাউট হবে, গো অ্যাবাউট। এখন গো টু স্টিলিং হয় না কেন, এখানে টু আমরা কেন দেব না? আসলে এখানে আমরা যদি এখানে দেখি কি হচ্ছে, there are many reasons for drug addiction. Drugs are expensive, so to manage money the addicts often go about, এটা একটা ফ্রেজ, go about, প্রায় কাজটি করতে যায়, মানে ডাইরেক্ট সেটা করে না ফিনিশিং, মানে সেটা যে ওইটাই করে ফিক্সড সেটা করে না, করতে যায় প্রায়, এরকম কিছু ঘটনা ঘটে, সেটা পুরোপুরি নয়। এই জন্য আমরা কী দেবো এখানে, গো অ্যাবাউট। যদি গো টু দেয় তাহলে কিন্তু সেটা সরাসরি হচ্ছে, তার মানে সেটা সরাসরি ফিক্সড ওই কাজটা করে, এটা বোঝাচ্ছে, কিন্তু সেটা সরাসরি ওই কাজটা করে না, সেখানে গো অ্যাবাউট, হ্যাঁ, তো যায়। তাহলে গো অ্যাবাউট প্রায় যায় স্টিলিং, চুরি করতে, কিলিং হত্যা করতে, অল সর্টস অফ মিউজিক, অথবা কি করে, যেগুলো খারাপ কর্ম সেগুলো প্রায় এগুলো করতে যায়, মানে একবার করে ফেলে বা করে এরকমের নয়, ওই রকম পুরোপুরি করে না, কিছুটা করে। সেজন্য আমরা এখানে কি অ্যাপ্রোপ্রিয়েট প্রিভিশন ব্যবহার করব, গো অ্যাবাউট। ড্রাগস আর স্মাগলড, হ্যাঁ, কী হয়, মানে এখানে চুরি করা হয় বা বেআইনিভাবে ব্যবহৃত হয়, বেআইনিভাবে সেটা বিক্রি করা হয়, এরকম বোঝাচ্ছে। তো ড্রাগস আর স্মাগলড ড্যাশ আ কান্ট্রি, তাহলে এখানে আমরা কী দেবো, ইন আ কান্ট্রি, একটা দেশে, ইন আ কান্ট্রি অ্যান্ড দ্য স্মাগলার্স ক্যারি, আমরা জানি ক্যারির পরে এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিভিশন। ক্যারি হচ্ছে কি, ক্যারি আউট, বহন করে নিয়ে যাওয়া, বা ক্যারি অন, চালিয়ে যাওয়া। আমরা অন এখানে আউট দুইটা দিতে পারি, তাহলে কি হতে পারে, ক্যারি অন হতে পারে। আমরা কি দিতে পারি, ক্যারি অন, হ্যাঁ, ক্যারি অন দিতে পারি বা আউট দিতে পারি। তাহলে ক্যারি আউট ড্রাগ বিজনেস, হ্যাঁ, ফ্রিলি, মানে মুক্তভাবে সেটা কি হয়, আমরা কি মানে তারা কী করতে পারে, সেটা ব্যবহৃত করতে পারে। বাংলাদেশ ইজ নট ফ্রি, আমরা এটাও দেখতে পাচ্ছি অ্যাপ্রোপ্রিয়েট প্রিভিশন, ফ্রি ফ্রম মানে কি, মুক্ত। তাহলে ফ্রি ফ্রম দ্য কার্স অফ ড্রাগ, ফ্রি ফ্রম কার্স, তাহলে ফ্রির সাথে ফ্রম, এখানে ফ্রির সাথে ফ্রি অফ দেওয়া যাবে না, ফ্রি ফ্রমে দেওয়া হবে, কারণ এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। আমরা এখানে ইন বা অফ বা বাই এগুলো ব্যবহার করতে পারি না। বাট উই ক্যানট অ্যালাউ দিস ড্যাশ আওয়ার কান্ট্রি, কোথায়, ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে সেটা কি করতে পারি না, আমরা এটা অনুমতি দিতে পারি না, আমাদের দেশে সেটা অনুমতি দিতে পারি না। আমাদের দেশে বোঝাচ্ছে, আমাদের দেশের নয়। অনেকে ভাববো যে অফ আওয়ার কান্ট্রি দেবো, আমাদের দেশের দেবো, সেটা হবে না। কীভাবে, কেন হবে না? বাংলা অর্থ কী বোঝাচ্ছে, যে আমাদের দেশে সেটা আমরা কি করতে পারি না, অ্যালাউ করতে পারি না, অনুমতি দিতে পারি না, আমাদের দেশের মধ্যে বোঝাচ্ছে, আমাদের দেশের নয়। এর জন্য আমাদের ভেবেচিন্তে কী করব, সিম্পল প্রিভিশনগুলো অর্থ অনুসারে ব্যবহৃত করব। নেক্সট আসছে আমাদের দ্য ফার্স্ট থিং টু ডু ইজ টু হাইলাইট ইটস ডেঞ্জারাস ইফেক্টস ড্যাশ পিপল বলা আছে। ড্যাশ পিপল বলতে আমাদের অনেকে বলবো যে টু পিপল দেবো, ইন পিপল দেবো, অ্যামং পিপল দেবো, আসলে সেটা নয়। এখানে বলছে
যে দ্য ফার্স্ট থিং টু ডু, প্রথম যে কাজটি করতে হবে ইজ হাইলাইট ইটস ডেঞ্জারাস ইফেক্ট। আসলে ড্রাগ এডিকশনের যে আমাদের কি বলছে ডেঞ্জারাস বিপজ্জনক একটা যে প্রভাব, সেটা কি করতে হবে জনগণের কাছে সেটা কি করতে হবে আমাদের, হ্যাঁ, হাইলাইট করতে হবে। তাহলে জনগণের কাছে হলে আমাদের টু দিতে হচ্ছে, কি দিতে হচ্ছে, টু টু পিপল টু পিপল। যদি আমরা বলি ইন পিপল, তাহলে ইন পিপল জনগণের মধ্যেই বোঝাচ্ছে, বাট হ্যাঁ আসলে বাংলা অর্থটা কি প্রকাশ পাচ্ছে, বাংলা প্রকাশ পাচ্ছে যে আমাদের জনগণের কাছে কি করতে হবে, সেটা হাইলাইট করতে হবে জনগণের কাছে। এই জন্য আমরা কী ব্যবহার করব, আমরা অন্য প্রিভিশন ব্যবহার না করে আমরা এখানে টু ব্যবহার করব। নেক্সট আসছি দ্য গভর্নমেন্ট অ্যান্ড মাস মিডিয়া ক্যান প্লে অ্যান ইফেক্টিভ রোল ড্যাশ দিস রেসপেক্ট। তাহলে এখানে দিস রেসপেক্ট বলতে বোঝাচ্ছে এই বিষয়ে বা এই ব্যাপারে। আসলে ইন দিস রেসপেক্ট এখানে এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এটাও অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। আমরা এখানে কী ব্যবহার করব, ইন ব্যবহার করব। এখানে আমরা ইন ব্যবহার করব। তাহলে দেখতে পাচ্ছি আমরা যে এই 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 রকমের প্রশ্ন আমাদের কী হবে, পরীক্ষায় প্রশ্নপত্রে সেটিং হবে এইভাবে, এই রকম প্রশ্ন আমাদের সেট হবে। তাহলে এইরকম প্রশ্ন সেট হতে হলে আমাদের সেখানে কী করা উচিত, আমাদের বেশিরভাগ প্রাধান্য দেওয়া উচিত আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কি ব্যবহার করা, এবং আমাদের বেশি করে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো কি পড়ে যেতে হবে, এবং বেশিরভাগগুলো জানার চেষ্টা করতে বিভিন্ন মডেল বা বিভিন্ন বোর্ডগুলো আমরা যদি প্র্যাকটিস করি, তাহলে আসলে কী হবে, আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো আমরা সঠিকভাবে বুঝতে পারবো। আর সিম্পল প্রিপোজিশনগুলোরও কি গুরুত্ব কম নয়, এগুলো যেমন আমরা তিনটা বা চারটায় জায়গায় আমরা কী করেছি, সিম্পল প্রিপোজিশন ব্যবহার করেছি, সেটা অর্থের উপর নির্ভর করে। তো যাই হোক, এই ছিল আমাদের সিম্পল প্রিপোজিশনের একটা কোশ্চেন আইটেম আজকে আলোচনা। তো আশা করছি আমরা সবাই এটা যদি ভালো করে, এই ভিডিওটা যদি ভালো করে, এই রুলগুলো যদি আমরা ভালো করে কি করি, প্র্যাকটিস করি, তাহলে আমরা পরীক্ষার হলে প্রশ্নপত্রে আমরা সঠিকভাবে উত্তর দিতে পারবো। ধন্যবাদ সবাইকে, আমার RJS অক্সফোর্ড ইউটিউব চ্যানেল থেকে ধন্যবাদ সবাইকে।